স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। নির্বাচনী রোডম্যাপ সহ নানা বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছে বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দুপুর 12টার পর শুরু হয় এই বৈঠক। এতে অংশ নিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। মির্জা ফখরুল ছাড়াও আছেন মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, জমিরুদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ। বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট চাওয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে বিএনপি। নির্বাচনী রোডম্যাপ সহ নানা বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছে বিএনপির প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, বৈঠক ঠিক কতক্ষণ নাগাদ শেষ হতে পারে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? বৈঠকের নেপথ্যের কোনো বিষয় এখন পর্যন্ত জানার সুযোগ হয়েছে কিনা আপনার? আপনি জানেন যে আসলে মূলত এই বৈঠকটি কিন্তু 12টার পরপরই শুরু হয়েছে, অর্থাৎ 12:15টার দিকে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানা যায়। এর মধ্যে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 7 সদস্যের প্রতিনিধি দল কিন্তু প্রবেশ করেছেন। আপনি জানেন যে তার মধ্যে সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ এই 7 জন নেতা রয়েছেন এবং প্রায় এরই মধ্যে কিন্তু এই বৈঠকটি প্রায় পৌনে 1 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে এবং আরও কিছুক্ষণ হয়তো বৈঠকটি চলবে। তবে ঠিক কতক্ষণ নাগাদ এই বৈঠক পরিচালিত হবে সেটি আসলে এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। নিশ্চয়ই সেই বৈঠক শেষে যখন বিএনপি নেতৃবৃন্দ বের হয়ে আসবেন তখন আসলে সেই সম্পর্কে জানানো যাবে। বৈঠকে অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, জমিরুদ্দিন সরকার, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের উপস্থিতি রয়েছে এবং এই বৈঠকে মূলত নির্বাচনী রোডম্যাপ এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কবে নির্বাচন দেয়া হবে তার চূড়ান্ত এবং নির্ধারিত দিনক্ষণ উল্লেখ করা হবে এবং এর পাশাপাশি মূলত সেই নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নিশ্চয়তার কি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। নির্বাচনী আসনগুলোর যে সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, এই নানা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে নির্বাচনী রোডম্যাপ এবং সেটি কিন্তু এখন পর্যন্ত যেটি জানা গেছে যে বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনটি যাতে অনুষ্ঠিত হয় তার সুনির্দিষ্ট তারিখক্ষণ বা সময় চাওয়ার যে বিষয় সেটি কিন্তু এই আলোচনার মধ্যে রয়েছে। তবে বিএনপি নেতৃবৃন্দ বৈঠক শেষে বের হয়ে আসলে গণমাধ্যমের সাথে যখন কথা বলবেন তখন আসলে এই বিষয়ে সঠিকভাবে জানানো যাবে যে আসলে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো এবং সেই আলোচনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা এবং তার অন্যান্য যারা সাথে অংশ নিয়েছেন তারা আসলে কি বলেছেন। এবং আপনি জানেন যে দুপুর 1:30টার সময় এই যমুনার সামনেই প্রেস উইংয়ের প্রধান উপদেষ্টা প্রেস উইং কিন্তু একটি ব্রিফিং এর আয়োজন করেছেন। সেই ব্রিফিংও নিশ্চয়ই প্রধান উপদেষ্টা আসলে বিএনপি নেতাদের কি আশ্বস্ত করেছেন বা কি বিষয় তার পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো সেখানেও তুলে ধরা হবে। তো আমরা এখানে রয়েছি, নিশ্চয়ই দর্শক আমাদের সাথে থাকবেন এবং এই বৈঠক শেষ হলে মূলত সেই বৈঠকের যে চূড়ান্ত আলোচনার বিষয় কোনো ফলাফল আসছে কিনা বা কি হলো বৈঠকে সেই বিষয় সম্পর্কে জানানো হবে। তো এই ছিল পরবর্তী বুলেটিনে আপনার মাধ্যমে আমরা দর্শকদের সেটি জানাতে পারবো। সোহাগ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বাতিল সহ 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, নরসিংদী, দিনাজপুর সহ কয়েক জায়গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা 7 রাস্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। এছাড়াও চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী মুজিবুল হক। আমরা শুরুতে যেতে চাই ঢাকায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরিফুল ইসলাম। আরিফ, আগের বুলেটিনে আপনি জনভোগান্তির বিষয়টি তুলে ধরেছিলেন, এখন পর্যন্ত সেখানে জনভোগান্তি কেমন দেখছেন আর তাদের এই আন্দোলনের ব্যাপারে সুস্পষ্ট কোনো অবস্থান এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? হিমাদ্রি, দেখুন, জনদুর্ভোগের পাশাপাশি তাদের যে 6 দফা দাবি, এই পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে তারা সরে দাঁড়াবেন না। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ যে বিষয়, কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা বলেছেন যে এখানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যে ধরনের অধ্যক্ষ, চেয়ারম্যান, পরিচালক সহ যারাই আছেন না কেন তারা টেকনিক্যাল না, তাই তাদেরকে
অপসারণ করে তাদেরকে অপসারণ করে নতুন করে নিয়োগ দিয়ে টেকনিক্যাল যে ব্যক্তিগুলো আছে যারা আসলে তাদেরকে বুঝবে, তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে, তাদেরকেই বহাল রাখা বা তাদেরকে পুনরায় সেখানে চাকরিতে ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু তারা এখানে যতক্ষণ না পর্যন্ত সেই চাকরি না পাবে বা এই ধরনের টেকনিক্যাল মানুষ তারা না পাবে বা শিক্ষক বা অধ্যক্ষ যারা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তা থেকে সরে দাঁড়াবেন না, সেই হুঁশিয়ারিটাও কিন্তু তারা দিয়েছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই বলেছে যে এইখানে জোহরের নামাজ তারা এই রাস্তায় বা সড়কে তারা কিন্তু পড়বেন, সেই বিষয়টাও কিন্তু তারা জানিয়েছেন। এখানে শিক্ষার্থী অনেকে আছেন, আমি একটু জানতে চাই যে আজকে তাদের যে একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে আপনারা যে অবরোধ করেছেন সেটা আসলে কেন, কয়টা দাবি আপনারা? আমাদের তো 6টা দাবি রয়েছে। এর মধ্যে হচ্ছে আমাদের যারা হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর তাদের অবৈধ, এটা বলা হওয়ার কারণ হচ্ছে তাদের যেই কাজটা তারা ও কাজটা তো বরং করছে না। আমাদের কারিগরি যে শিক্ষা, প্র্যাকটিক্যাল যে হাতে কলমে শিক্ষা, ওটাতে ওরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া হচ্ছে আমাদের ডিপ্লোমা লাইনে, মানে আমাদের কারিগরি সেক্টরে আমাদের কারিগরি জনবল প্রয়োজন, সেখানে তারা হচ্ছে জেনারেল লাইন থেকে পড়াশোনা করে এসে আমাদের কারিগরি সেক্টরে এসে জব করছে, বরং জব করছে তো বটেই, ইভেন তারা 10ম গ্রেড যে পদটা আছে তারা ওটা চিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমরা এটাকে অবৈধ পদোন্নতি বা অবৈধ প্রমোশন বলে দাবি করছি। ধন্যবাদ। হিমাদ্রি, যে বিষয়টা তিনি জানিয়েছেন যে 10ম গ্রেডের যে বিষয়টা, সেটা হচ্ছে যে পলিটেকনিক্যাল থেকে যারা পাশ করে বের হচ্ছেন, ডিপ্লোমা করে বের হচ্ছেন, তাদেরকে 10ম গ্রেডের চাকরি দেওয়া হচ্ছে, সেটা 70%, এমনকি 30%, বাকি যে 30% রয়েছে সেই 30% যারা সাধারণ ভোট থেকে আসছেন, এসএসসি বা সমমানের থেকে আসছেন, এসএসসি পাশ করলে কিন্তু সেটা তারা পেয়ে যাচ্ছেন সেই চাকরিটা, সেইটা কিন্তু তারা বলছেন তারা একমত নয়, তারা শতভাগ চাচ্ছেন টেকনিক্যাল শিক্ষার্থীরাই এই ডিপ্লোমা শেষ করে চাকরি পাবেন, এমনটা প্রত্যাশা করছেন। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা একটু চট্টগ্রামের দিকে চোখ দিতে চাই। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, 2 নম্বর গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা চট্টগ্রামের, দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের জন্য, সেখানে অবরোধ করা হয়েছে। আসলে এটি নিয়ে সেখানে জনভোগান্তি কেমন দেখছেন, আর সেখানে যারা অবরোধ করেছেন তাদের বক্তব্যই বাকি? হিমাদ্রি, জুনিয়র ইনস্ট্রাক্টরদের ক্রাফট ইনস্ট্রাক্টর পদে যে পদোন্নতি দিয়ে দেশের উচ্চ আদালত যে একটি রায় দিয়েছে সেটি বাতিল সহ 6 দফা দাবিতে মূলত সারা দেশের মতো চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যে শিক্ষার্থীরা রয়েছে তারা মূলত আন্দোলন করছেন। এখন তারা চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় তারা সড়ক অবরোধ করছেন এবং তারা বলছেন যে আগামী 2 দিনের মধ্যে যদি তাদের আসলে সুনির্দিষ্ট কোনো ধরনের বার্তা দেওয়া না হয় বা তাদের দাবি মানার ক্ষেত্রে কোনো ধরনের সরকারের পক্ষ থেকে যদি স্পষ্ট বার্তা দেওয়া না হয় তাহলে পরে আরও কঠোর কর্মসূচি তারা করবেন। আমরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে আমরা একটু ছোট করে একটু জেনে নিতে চাই। আপনাদের 6 দফা দাবিগুলো ছোট করে জানাবেন এবং পরবর্তী পদক্ষেপ, পরবর্তী আন্দোলন কী হবে? আমাদের 6 দফার মধ্যে প্রধান দাবি যেটি 2021 সালে অবৈধভাবে যে ক্রাফটরা নিয়োগ হয়েছিল তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি হাইকোর্ট রায় দিয়েছে, এই রায়টি অতি বিলম্বে বাতিল করতে হবে এবং হাইকোর্টের রায়ে যে 18 জন বাদী ছিল তাদেরকে অতি বিলম্বে চাকরি থেকে বিচ্যুত করতে হবে এবং আমাদের যে 5 দফা দাবি আছে সেই দাবিগুলো আমাদেরকে তাড়াতাড়ি অতি বিলম্বে আমাদের যেন আশ্বস্ত করে যে এই দাবিগুলো মানবে। আমাদের 48 ঘন্টা আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে, 48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো মানা না হয় তাহলে আমরা আরও কঠোরভাবে পদক্ষেপ নিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং অন্যায় যদি আমাদের বিরুদ্ধে আরও কঠোর হয় আমরা এই অন্যায় প্রতিরোধ করতে রক্তর বন্যায় বসাই দিতে সম্ভব। কিন্তু আমরা চাই মহামান্য উপদেষ্টার কাছে আমরা আবেদন করতেছি আমাদের দাবিগুলো অতি বিলম্বে যেন মানা হয়। ধন্যবাদ হিমাদ্রি। আপনার একজন আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এবং তারা যেটি বলছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিবেন। এর বাইরে আপনি ভোগান্তির কথা জানতে চেয়েছেন, সেটি জানিয়ে শেষ করতে চাই। এই আন্দোলনের ফলে আশেপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে পলিটেকনিক ইনস্টিটিউট যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তার সবশেষ খবর। মুজিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে গিয়ে এই কথা জানান তিনি। সব প্রস্তাবনা যাচাই বাছাই চলছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন এই বিষয়ে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলে তা দূরীকরণেরও কাজ চলছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। হাইকোর্টের নানান উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন তিনি। প্রধান বিচারপতি আইনজীবীদের নানান অসুবিধার কথা শোনেন এবং আশ্বাস দেন তার সমাধানের। অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম তৈরি করেছিলাম, কনসেপ্ট নোট দিয়েছিলাম, সেগুলো নিয়ে এখন যাচাই বাছাই চলছে।
আলোচনা চলছে। দেখতে হবে যে কোনো সাংবিধানিক আইনি প্রতিবন্ধকতা আছে কিনা সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য, সেটা যদি থাকে সেটা দূরীকরণ হবে। 3 দফায় 151.5 মেট্রিক টন খাদ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ এবং উদ্ধার অভিযান শেষে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন সামরিক বাহিনীর সদস্যরা। বুধবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক ব্রিফিংয়ে কথা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে ভূমিকম্পের পর কয়েক ধাপে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীর পাশাপাশি 55 সদস্যের উদ্ধারকারী দল যায় দেশটিতে। এই সময় বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবন উদ্ধার অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া আহত 855 জনকে চিকিৎসা দেয় মেডিকেল দল। বাংলাদেশের উদ্ধারকারী দল নিপুণতা, 2 প্রতিবেশী দেশের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ়করণ, আস্থা ও বিশ্বাসের উন্নয়নে বাংলাদেশের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতেও বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক দেশ ও বিদেশে যে কোনো কর্তব্য নিয়োজিত হতে রয়েছে সদা প্রস্তুত ও অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ব্রিফিং এক সাংবাদিক গাজা ইস্যুতে বাংলাদেশের প্রতিবাদ বিক্ষোভ এবং KFC ও কোকা কোলাকে লক্ষ্য করে ইহুদি বিরোধী প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। বলা হয়, কয়েক উপদেষ্টা বা ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব উত্তেজনা উস্কে দিচ্ছেন। 2 সপ্তাহ আগে দ্য নিউ ইয়র্ক টাইমসে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় বলে জানান প্রশ্নকারী। ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। জবাবে ট্যামি ব্রুস বলেন, এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের উপর নির্ভর করছে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।